শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে ফুলের ভালোবাসা সর্বস্তরের মানুষের, রাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে মনোমুগ্ধকর শারীরিক কসরত, ফুটে উঠল স্বাধিকার আন্দোলন আর আবহমান বাংলার প্রতিচ্ছবি। নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়। পদ্মা পাড়ে স্বজন হারাদের আর্তনাদ, বাস ডুবির ঘটনায় ২৬ মরদেহ উদ্ধার, ২৫ জনের লাশ হস্তান্তর, রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে জানাজার পর দাফন। এবং ফুল, ফল আর বেলপাতা দেবতাকে উৎসর্গ, পুণ্য লাভের আশায় ধর্মীয় আচার পালন। অষ্টমী স্নানে নদী তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঢল। বাংলা সময়ে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। পরাধীনতার শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল আহসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা। যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এরপর একে একে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল আহসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। জেলায় জেলায় নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। ফুল হাতে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল নিয়ে স্মৃতির মিনারে হাজারো মানুষের ভিড়। বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রংপুরে ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সংসদ সদস্য সহ সর্বস্তরের মানুষ। বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মুক্তিযোদ্ধা যারা তাদের আত্মদান করেছেন আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্য,
আমাদের সেই সমস্ত মা বোন যারা তাদের সম্ভ্রমের হানি হয়েছে, তাদের সহ যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আত্মত্যাগ করেছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ শুরু হয় এই দিনে। বগুড়ায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আজকে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং বাংলাদেশ আমরা হয়তোবা পাবো। স্বাধীনতার সুফল আমাদের যেটা প্রত্যাশা ছিল দরিদ্রমুক্ত বাংলাদেশ, সেটা গঠন করার মধ্যে দিয়ে বাংলাদেশকে আরো সুসংগঠিত, সুসজ্জিত করা। পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, বরগুনা ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় দিবসটি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার আন্দোলনে। পাক হানাদারদের পরাজিত করে বাংলার আকাশে বিজয় কেতন ওড়ান দামাল ছেলেরা। স্বাধীনতা দিবসে লাল সবুজের বাংলাদেশ সৃষ্টির গৌরবগাথা ইতিহাস মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরল নতুন প্রজন্ম। ২৬শে মার্চ বাঙালি জাতির কাছে নির্ভীক যোদ্ধা হওয়ার প্রেরণা। এটি শুধু একটি দিবস নয়, এর বর্ণচ্ছটায় বদলে যায় জীবনের গতিপথ, সাহস যোগায় নতুন শপথ নেওয়ার। বৃহস্পতিবার সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল সহ জেলায় জেলায় প্রদর্শিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। এরপর বাদ্যের তালেই সুশৃঙ্খলভাবে এগিয়ে যায় বহর। কুচকাওয়াজে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শুধু কুচকাওয়াজই নয়, ছিল শরীর কসরতের মাধ্যমে নান্দনিক উপস্থাপনাও। দেশাত্মবোধক গানের সঙ্গে নান্দনিক নৃত্যে ফুটিয়ে তোলা হয় ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে মুক্তি সেনাদের বীরত্ব গাথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালি সংস্কৃতি আর গ্রাম বাংলার জনজীবন। খুবই সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবাই সুখে শান্তিতে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে বসবাস করবে। স্বাধীনতায় আমরা একটাই স্বাধীনতা চাই, আমাদের দেশটা যাতে দুর্নীতিমুক্ত হয়। ফুল দিয়ে বরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের। উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন নৌঘাটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আর দুর্যোগকালীন সহায়তায় ব্যবহৃত জাহাজগুলোর আদ্যোপান্ত জানতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। স্বাধীনতা আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী নৌবাহিনীর যুদ্ধজাহাজ। মহান স্বাধীনতা দিবসে সেগুলোর আদ্যোপান্ত ঘুরে দেখার সুযোগ পেলেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নেভাল জেটিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বানৌজা সমুদ্র অভিযান। নৌবাহিনীর আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা সম্পর্কে জনতাকে অবহিত করেন নৌ কর্মকর্তারা। দিবসের অন্যতম আকর্ষণ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এতে আমাদের সাধারণ জনগণ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষভাবে ধারণা লাভের সুযোগ পায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ বিসিজিএস তাজউদ্দিন পতেঙ্গায় এবং বিসিজিএস শ্যামল বাংলা মৎস্য বন্দরে দুপুর 2টা হতে বিকেল 4টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ জাহাজটি পরিদর্শন করে। খুলনা নগরীর বিআইডব্লিউটিএ ঘাটে যুদ্ধজাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন প্রদর্শন করা হয়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত পদ্মা শ্রেণীর এই পেট্রোল ক্রাফটটি 7 দিন সমুদ্রে অবস্থান ও প্রায় 1500 নটিক্যাল মাইল চলাচল করতে সক্ষম। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে যে উন্মুক্ত করে দেয় সাধারণ জনগণের জন্য, এটা সব থেকে বেশি ভালো লাগে। সশরীরে দেখছি যে কিভাবে আসলে প্রতিপক্ষ আসলে তারা এই ওনাদের যে আর্মসগুলো আছে ওনারা কিভাবে মেনটেন করেন এবং প্রতিপক্ষ জাহাজ আসলে এটা কিভাবে ওনারা ফায়ার করেন। বরিশালের কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ ঘাটে প্রদর্শিত হয় যুদ্ধজাহাজ অদম্য। খুলনা শিপইয়ার্ডে তৈরি করা জাহাজটির গতি ঘন্টায় 21 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ সহ সমুদ্রসীমা রক্ষায় এ জাহাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে। সমুদ্রের টহল জাহাজ কুতুবদিয়া উন্মুক্ত করে দেয় বাংলাদেশ কোস্টগার্ড। কাছ থেকে জাহাজটি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। উপকূলীয় টহল, জলদস্যুতা দমন, চোরাচালান প্রতিরোধ ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।
বাংলা সময় আরও থাকছে। রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কায় উল্টে গেল বাস, আহত ১৯ যাত্রী। চট্টগ্রামে আগুনে পুড়ল ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের 2টি বগি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পদ্মাপাড়ে স্বজন হারাদের আর্তনাদ। বাস ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে ২৬ জনের মরদেহ, যার মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৫ জনের লাশ। রাজবাড়ি সহ বিভিন্ন স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। কেউ মরিয়া শেষবারের মতো স্বজনের প্রিয় মুখ দেখতে, আবার কেউ বা প্রিয়জনের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন কান্নায়। কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। মর্মান্তিক বাস ডুবিতে মুহূর্তে সব শেষ। শোকাহত স্বজনদের চোখে মুখে হতাশা আর অসহায়ত্ব। নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। লম্বা হতে থাকে নিহতদের তালিকা। রাজবাড়ির দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় চালানো হয় টানা উদ্ধার অভিযান। অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ৪০ জনের ডুবুরি দল। এই উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শুনলাম যে ব্যাগ পাওয়া গেছে, লাশ পাওয়া যায় না, সেই উদ্দেশ্যে আমি আইছি। ডাক্তার কাছে যেতে শুনো, তার স্ত্রী লাশ পাওয়া গেছে বক্তা, জাহাঙ্গীরের লাশ এখনো পাওয়া যায় নাই। যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ না পাওয়া যায় ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। শনাক্তের পর স্বজনরা মরদেহ নিয়ে আসেন নিজ নিজ বাড়িতে। কুষ্টিয়া, রাজবাড়ী ও সাভারেও কান্নার রোলে শোকাতুর পরিবেশ। সান্ত্বনা দেওয়ার ভাষাও যে হারিয়ে গেছে। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুখ। জানাজা শেষে দাফন করা হয় নিহতদের। আমার বাবা, তোমরা কতটুকু যাবো? আমরা দৌলতদিয়া ঘাটে চলে আসছি। 2 মিনিট পরে জামাই আমাকে ফোন দিল, আব্বু মা আর লাশানরাঘাট নদীতে গাড়ির সুদ্ধা 2 পটলি গায়া গাড়ি 50-60 ফিট নিচে চলে গেছে। আয়েশা আক্তার সুমা, উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন আমাদের সিআরপি সাভারে হেড অফিসে। আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনায় আমরা জানাজায় শরীক হলাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিমিষে তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার করা হয় বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। রাঙামাটিতে চালক নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের সঙ্গে ধাক্কায় উল্টে যায় বাস, আর এতে আহত হয়েছেন অন্তত ১৯ যাত্রী। সকালে সাপছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়। যাত্রীদের সবাই চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। দুর্ঘটনার পর পালিয়ে গেছে চালক। ব্রেক ফেল করছে, ব্রেক ফেল করে পাহাড়ের সাথে মারে গাড়িটা পলট খাইছে। যাত্রী মোটামুটি সুস্থ আছে সবাই। হয়তো হালকা ইনজুরি হয়েছে, ওগুলো ফাতবে ট্রিটমেন্ট দিয়ে হয়তো মেডিকেল থেকে ছাড়িয়ে দিবে। একজন রোগী তুহিন চাংমাকে চট্টগ্রাম মেডিকেল রেফার করা হয়েছে। তার সিভিয়ার হেড ইনজুরি আছে, তার বেশ কয়েকবার বমিও হয়েছে। আর বাকি 10 জনকে আমরা ভর্তি দিয়েছি, আর 8 জনকে আউটডোর চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনে 2টি বগি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরও একটি বগিতে। এ সময় বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে 16টি বগিতে 600-র বেশি যাত্রী ছিলেন। মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিজিবি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় 3 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শিবচরের উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসির উদ্দিন মাতব্বরের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারের জমি নিয়ে বিরোধ চলছে। 6 মাস আগে একটি মারামারির ঘটনাও ঘটে।
ওই ঘটনায় নাসির মামলা করলে বুধবার বিকেলে জেলা আদালতে হাজিরা দিতে যায় আসামিপক্ষ। পরে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় আসামিপক্ষের ওপর বাদীপক্ষের লোকজনের হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষ বিজেপি সদস্যের বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। গাইবান্ধায় থানায় ঢুকে ওসি সহ কয়েকজন পুলিশকে মারপিটের অভিযোগে জামাত নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। সকালে যুব জামাত নেতা পলাশকে প্রধান করে 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মামলা করে পুলিশ। এর আগে বুধবার রাতে পলাশবাড়ি উপজেলা যুব জামাতের বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক থানায় ঢোকে। এ সময় ওসি সারোয়ার আলমকে বিবাদমান একটি দোকান তালাবদ্ধ করতে বলেন তারা। এতে রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চড়াও হন। বাগবিতণ্ডার এক পর্যায়ে ওসিকে মারধর শুরু করে তারা। তাকে সাহায্য করতে এগিয়ে গেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। লালমনিরহাটে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হাতিবান্ধার দক্ষিণ বদ্দিমারি এলাকায় একটি বাসায় চুরি করার সময় মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় ওই চোর। পরে রাতভর অভিযান চালিয়ে ওই এলাকা থেকেই আবারও তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহে কৃষকের 60 শতক জমির গম পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, শৈলকুপার শেখপাড়া গ্রামের 80 শতক জমিতে তিনি গমের আবাদ করছিলেন। বুধবার বিকেলে 60 শতক জমির গম কেটে রেখে যান তিনি, কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা তার গমে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায় কষ্টে বোনা ফসল। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী সহ স্থানীয় কৃষকরা। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাধীনতা দিবসের খবর। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর বড় বড় ফাটলের পাশাপাশি পলেস্তারা খসে পড়ায় বন্ধ এই জাদুঘরটি। এই অবস্থায় সংস্কারের কথা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। আর হেরিটেজ ঘোষণার দাবি সিটি মেয়রের। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, সিঁড়িসহ দেয়ালের চারিদিকে বড় বড় ফাটল, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রক্ষণাবেক্ষণের অভাবে এমন বেহাল দশা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘরের। 1981 সালে 30 মে তৎকালীন সার্কিট হাউসে সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের গুলিতে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে প্রতিদিন 3 থেকে 4 হাজার দর্শনার্থী আসেন, কিন্তু গত ডিসেম্বরে ভূমিকম্পের পর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারপরও বাইরে ভিড় দর্শনার্থীদের। তারা চান দ্রুত সংস্কার। এগুলা জাতীয় ইতিহাসের একটা অংশ, এগুলো কোনো সময় বন্ধ করা উচিত না। ছেলে মেয়ে নিয়ে আসছি, এখন আবার ফেরে যেতে হচ্ছে আর কি। এটা তো জানতাম না, এটা খুব খারাপ লাগলো আর কি। ঝুঁকিপূর্ণ জাদুঘরটি দেখতে ছুটে যান সংস্কৃতি মন্ত্রী, অর্থমন্ত্রী এবং সিটি মেয়র সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, মূল কাঠামো ঠিক রেখে দ্রুত সময়ে করা হবে সংস্কার। দাবি হেরিটেজ ঘোষণার। চারিদিকে যা সব কিছুকে আমরা অবিকল দেখে এর সমস্যার কাজ শুরু হয়েছে, এটাকে আমরা সমস্যা করব আমাদের হেরিটেজের অংশ হিসেবে। এটা আমাদের আনবই। এটি কোনো চেঞ্জ করবে না যেভাবে আছে, কিন্তু শুধুমাত্র যাতে স্ট্রাকচারাল ঝুঁকিটা সেটাকে কিভাবে আগে আমরা প্রোটেক্ট করতে পারি, তা আমাদের যে রেনোভেশনাল যে ওয়ার্কগুলো সেটি চলবে। জাদুঘরের সাথে সমন্বয় করে সামনে জায়গাটিতে জিয়া শিশু পার্ক করবে সিটি কর্পোরেশন। মেয়র বলেন, একটি পক্ষ ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল জিয়ার এই স্মৃতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জাদুঘরটি আমরা যদি নেক্সট জেনারেশনকে সুন্দর মতো তাদেরকে এটা দেখার সুযোগ করে দিই, তাহলে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে তারা অনেক জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারবে। এদিকে 25 মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর চট্টগ্রামের কালুরঘাটের যে স্বাধীন বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটিকেও জিয়া স্মৃতি জাদুঘরের সঙ্গে সমন্বিত করে পুনরায় সংস্কারের ঘোষণা দেন সংস্কৃতি মন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 26 মার্চের রাঙানো সূর্য আর উৎসবের আবহে পুরো দেশ যখন বীর সন্তানদের স্মরণ করছে, তখনও
এক বুক দীর্ঘশ্বাস আর অবহেলা নিয়ে বেঁচে আছেন অনেক মুক্তিযোদ্ধা। রাজনীতির গেড়াকলে স্বাধীনতার ৫৫ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি তাদের অনেকেই। যেই হাতের আঙুল একসময় ট্রিগারে ছিল অটল, সেই হাতে মেলেনি রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি। বলছি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের কথা, যিনি পূর্ব ভূতেরদিয়া গ্রামের ৪ সহযোদ্ধাকে নিয়ে ৭১-এ ঝাঁপিয়ে পড়েছিলেন রণক্ষেত্রে। তার দাবি, মুক্তিযুদ্ধে ভারতের হাসনাবাদে প্রশিক্ষণ নেন। ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অধীনে যুদ্ধ করেন, আছে সেই সনদও। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন কমান্ডের প্রত্যয়নপত্র সংরক্ষণে রেখেছেন সযত্নে। যুদ্ধ করে লাল সবুজের পতাকা, নিজস্ব মানচিত্র দেশ স্বাধীন করেছেন ঠিকই, কিন্তু ৫৫ বছর পর অন্য এক যুদ্ধের মুখোমুখি হন তিনি। আজও তার নাম ওঠেনি রাষ্ট্রীয় তালিকায়। তার সহযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদা পেলেও জোটেনি ফরিদ উদ্দিনের কপালে। আমরা এখান থেকে ভারতে ৪ জন লোকে গেছি, কিন্তু গেছি শুধু এই জন্য দেশকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষা টিকে রাখার জন্য। 2 ভাই আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতার প্রশংসা পাইয়েছি এবং আমরা ভাতাপ্রাপ্ত হয়েছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কোনো মর্যাদা, স্বাধীনতার মর্যাদা আমরা পাইনি। রাষ্ট্রীয় তালিকায় নাম না ওঠার পেছনের কারণ হিসেবে ফরিদ উদ্দিনের ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি হওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তাদের। এখন আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এছাড়া বিগত সরকারের শাসনামলে অর্থ আর দলীয় প্রীতির কাছে মুক্তিযোদ্ধার সনদ বিক্রি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। আমি চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদের বিষয়টা খুব ভালোভাবে দেখবেন। এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, আমাদের তো ক্ষমতা আছে এটাকে পুরো তদন্ত করার ব্যাপারে। এদিকে ২৪-এর ৫ আগস্টে বরিশাল জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত অবকাঠামো ভাঙচুরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদি মুক্তিযুদ্ধের স্মৃতিতে আঘাত হয়েছে বা সেখানে তাদের যে সমস্ত আমাদের অবকাঠামো রয়েছে সেগুলি ভাঙচুর করা হয়েছে, আমরা অবশ্যই সেগুলি সুন্দরভাবে রিপেয়ার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। ক্ষমতার পট পরিবর্তনে প্রকৃত মুক্তিযোদ্ধার পাশাপাশি একাধিকবার ভুয়া মুক্তিযোদ্ধাও তালিকাভুক্ত হয়েছেন বলে অভিযোগ আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। খুলনায়ও অযত্ন অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। ৭১-এর গণহত্যার সাক্ষী গল্লামারী স্মৃতিসৌধ ও চুকনগর বধ্যভূমি আংশিক সংরক্ষিত হলেও বাস্তবে অরক্ষিতই থেকে গেছে। স্বাধীনতার ৫ দশক পরও এমন চিত্রে উদ্বেগ মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান খুলনার গল্লামারী, কিন্তু বছরের বেশিরভাগ সময়ই জায়গাটি পড়ে থাকে নোংরা আবর্জনায়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার বড় শিকার ছিল খুলনা। গল্লামারীতে হত্যা করা হয় অসংখ্য বুদ্ধিজীবী, ছাত্র ও সাধারণ মানুষকে। অন্যদিকে চুকনগরে সংগঠিত হয় দেশের অন্যতম বড় গণহত্যা। স্বাধীনতার পর এসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হলেও তা এখন দিবসকেন্দ্রিক কার্যক্রমেই সীমাবদ্ধ। অনেক চেষ্টাতে একটা স্মৃতিসৌধ তৈরি করেছিলাম, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এগুলো যাতে আগামী প্রজন্ম জানতে পারে তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এবং আমার আশাবাদী, আমার দাবিও জানায়। সীমানা প্রাচীর, মুক্তিযোদ্ধা জাদুঘর, লাইব্রেরি নিয়ে পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ সহ 2টি স্থান নিয়ে নানা পরিকল্পনা থাকলেও যুগের পর যুগ যা থেকে গেছে শুধু পরিকল্পনাতেই। তথ্য মন্ত্রণালয় করবে, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থাৎ এই কাজটা রাষ্ট্রীয়ভাবে হয়নি। যদিও জেলা প্রশাসক বলছেন নতুন পরিকল্পনায় দ্রুত এসব স্থানের উন্নয়ন করা হবে। পরিকল্পনাটাকে এখন সরকারের এক্সিকিউশনের পর্যায়ে যদি আনতে হয় সেটি নিয়ে কাজ করতে হবে। গল্লামারী বা চুকনগরী নয়, শিরোমণি যুদ্ধক্ষেত্র, নিউজপ্রিন্ট মিলের শহীদদের কবর, ভূতের বাড়ি এলাকার রাজাকার ক্যাম্প সহ খুলনার বহু স্থান এখনও অরক্ষিত। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব স্থান শুধু স্থাপনা নয়, বীরত্বগাথা ইতিহাসের জীবন্ত দলিল। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এখনই সংরক্ষণ সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন জরুরি, না হলে ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে পুণ্যার্থীদের সমাগম ঘটেছে নদী তীরগুলোতে। গঙ্গা স্নানে পাপ মোচন এবং পুণ্য লাভের আশায় হাজারো ভক্ত এই ধর্মীয় আচারে অংশ নেন। গীতা পাঠ ও পূজা অর্চনার মাধ্যমে ফুল, ফল ও বেল পাতা সহ পূজার বিভিন্ন অনুষঙ্গ নদীতে অর্পণ করেন ভক্তরা। গঙ্গা স্নানে পাপমোচন এবং পুণ্য লাভের আশায় শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী ভক্তের ঢল নেমেছে মহা অষ্টমীর পুণ্য স্নান উপলক্ষে নদীর ঘাটগুলোতে। বৃহস্পতিবার ভোর থেকে দিনব্যাপী অনুষ্ঠিত অষ্টমী স্নানে সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার পুণ্যার্থীরা অংশ নেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফুল, ফল ও বেলপাতা দিয়ে নদীতে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। আয়োজন করা হয় গীতাপাঠ ও পূজা অর্চনার। পিতা স্বর্গ। গঙ্গা স্নান করলে আমাদের সকল পাপ মোচন হয় এবং ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। গঙ্গা স্নান ঘিরে নদী পাড় জুড়ে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। খেলনা, মিষ্টান্ন, বিভিন্ন লোকজ সামগ্রী, মাছ সহ নানা ধরনের দোকানে ভিড় করেন নানা বয়সী মানুষ। আমরা বিশ্বাস করি এই পুণ্য স্নানের মাধ্যমে আমাদের যত পাপ আছে সেটি মোচন হবে। মেলায় আগত পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে ভক্তবিন্দু আসে তাদের জন্য আমরা স্নান করার জন্য ঘিরে দিয়ে রাখি সবাই প্রশাসন থাকিয়া সব ধরনের সহযোগিতা আমরা করতেছি। আমরা এই উৎসবের আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটির জন্য সশস্ত্র আছি। প্রতি বছর বাসন্তী পূজা উপলক্ষে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্থানের আয়োজন করেন সনাতনীরা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরের টানা ছুটিকে ঘিরে উৎসবের আমেজ পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা সাগরের ঢেউয়ে স্নান করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছেন। সাগর তীর জুড়ে সতর্ক অবস্থানে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদ আনন্দ শেষ হতে না হতেই মহান স্বাধীনতা দিবসের ছুটি, তার সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি। তাই স্বচ্ছ নীল জলরাশি আর বিস্তীর্ণ বালিয়াড়ির ছোঁয়া পেতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা সাগরের ঢেউয়ে স্নান করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছেন। কেউ হাঁটছেন বালিয়াড়িতে, কেউ বা ছবি তুলছেন প্রিয়জনদের সঙ্গে। স্টারফিশ দেখছিলাম, জেলিফিশ দেখছিলাম, পাতুয়া থেকে গেছিলাম, ইনানি বিচে গেছিলাম। খুব ভালো উপভোগ করছি, ফ্যামিলির সাথে আসছি। সুগন্ধা বিচে মানে অনেক বেশি আনন্দ লাগে। এখানে আসছি, খুব ভালো লাগতেছে। আসলে খুব মানুষজনের সাথে থাকলে আসলে অনেক ভালো লাগে। পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সতর্ক অবস্থানে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। আমাদের টিম আছে, আমাদের ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে বসে আর যেমন কি আমি এই মাত্র পানিতে উঠলাম, আর কেউ পানিতে থাকে আর কেউ উপরে পেট্রোলিংয়ে থাকে। 100% নিরাপদ যোদ্ধা। আমরা এখানে এই একাধিক পুলিশ বক্স আছে, এছাড়া আমাদের মোবাইল টিম আছে, স্টেশন টিম আছে, ব্যাপার রানিং আছে। টুরিস্টের জন্য সর্বোচ্চ নিরাপত্তা আমাদের অবস্থানে আছে। লম্বা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের মার্কেটগুলোতে জমজমাট ব্যবসা বাণিজ্য। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শৃঙ্খল মুক্তির 56 বছরে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে ফুলের ভালোবাসা সর্বস্তরের মানুষের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে মনোমুগ্ধকর শারীরিক কসরত। ফুটে উঠল স্বাধিকার আন্দোলন আর আবহমান বাংলার প্রতিচ্ছবি। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়। পদ্মা পাড়ে স্বজন হারাদের আর্তনাদ। বাস ডুবির ঘটনায় 26 মরদেহ উদ্ধার, 25 জনের লাশ হস্তান্তর। রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে জানাজার পর দাফন। এই ছিল বাংলা সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। মাকসুম, আপনাকে ধন্যবাদ।
সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।